স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সাম জানুয়ারি মাসে হতে চলেছে, তোমরা প্রত্যেককেই জানো। এবং আমরা প্রতিদিন ডেলি বেসিসে একটি করে প্র্যাকটিস সেট আমাদের চ্যানেলে প্রোভাইড করছি। তোমরা যারা সেলফ স্টাডি করছো বা কোনো কোচিং সেন্টারের সহযোগিতায় পড়াশোনা করছো, তারা অবশ্যই স্কিপ না করে প্রতিটি প্রশ্ন দেখো, কারণ গ্রুপ সি বা গ্রুপ ডিতে যে ধরনের প্রশ্ন হবে মূলত সেই জায়গা থেকেই প্রশ্নগুলো আনা হয়েছে এবং প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট। তাছাড়া বারবার আমি বলি, আমাদের চ্যানেলে আপলোড করা যে কোশ্চেন সেটগুলো মূলত আমরা নিজেরা তৈরি করি এবং সেখানে যে অপশানগুলো রাখি অপশানগুলো ইম্পর্টেন্ট, কারণ ওই জায়গাতে ঘুরিয়ে অন্য কোনো প্রশ্ন এলে তখন ওই অপশানগুলো উত্তর হবে। সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এরপরে আমরা প্রথম প্রশ্নটা দেখব। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে বয়স কত হতে হবে? অপশন এ 35 বছর, বি 30 বছর, সি 25 বছর, অ্যান্ড ডি 21 বছর। এক্ষেত্রে একটা প্রসঙ্গ প্রথমেই বলে রাখি, ভারতের রেসপেক্টে যে সমস্ত সাংবিধানিক পদগুলো রয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই সমস্ত পদগুলোর কারা নিয়োগ করেন, কে শপথ বাক্য পাঠ করান, যদি ইমপিচমেন্ট করা হয়, রিমুভাল করা হয়, সেক্ষেত্রে কারা করেন বা কে করেন, কত বয়সে এই নিয়োগ পান, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়ে রাখবে। এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট এই জায়গা থেকে, যে কোন কোন ক্ষেত্রে মানে দুবার করে ইলেক্টেড হতে পারে বা 3বার ইলেক্টেড হতে পারে, বা কোনো ক্ষেত্রে একবারের বেশি সেই পদে থাকতে পারে না, সেইগুলো কোনগুলো, এগুলো অবশ্যই দেখে রাখবে। তাহলে আমরা যদি বয়সের ব্যাপারটা দেখি, তাহলে আমরা 25 বছর যে বয়সটা আছে সেটা মূলত এমএলএ বা এমপি অর্থাৎ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এবং মেম্বার অফ পার্লামেন্ট, অবশ্যই মেম্বার অফ পার্লামেন্ট বলতে লোকসভার যারা এমপি তাদের কথা বলছি, এই পদপ্রার্থী হতে গেলে বয়স হতে হবে মিনিমাম 25 বছর। 21 বছরের ক্ষেত্রে কাদের না, পঞ্চায়েতে যে জেনারেল ইলেকশন হয় অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি, সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যাই হোক না কেন, তার জন্য 21 বছর, বা মিউনিসিপ্যালিটির যে ইলেকশন হয় সেক্ষেত্রে মিনিমাম বয়স হচ্ছে 21 বছর। আর 30 বছর হচ্ছে মূলত রাজ্যসভা রিলেটেড, অর্থাৎ রাজ্যসভার যারা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার, তাদের ক্ষেত্রে 35 বছর। আর রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে বয়স হতে হবে মিনিমাম 35 বছর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? একটু আমি বললাম, যখন তারা মনোনীত হন, তাদের নিজস্ব অফিসে প্রবেশ করেন, তখন শপথ বাক্য কে কাকে পাঠ করান, এই সমস্ত সাংবিধানিক পদগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, দেখে রাখবে। অপশন এ উপরাষ্ট্রপতি, অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি অ্যাটর্নি জেনারেল, অ্যান্ড ডি প্রধানমন্ত্রী। খুব ইম্পর্টেন্ট বিষয়, রাষ্ট্রপতি কিন্তু বিভিন্ন বড় বড় যে পোস্ট রয়েছে তাদেরকে শপথ বাক্য পাঠ করান, কিন্তু রাষ্ট্রপতি যখন নিজে শপথ বাক্য পাঠ করবেন তার পদে যাবার জন্য, সেক্ষেত্রে শপথ বাক্যকে পাঠ করাবেন। প্রসঙ্গত বলে রাখা ভালো, এখানে প্রথমে আছে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি পদে যিনি আসীন হবেন তাকে শপথ বাক্য পাঠ করান কিন্তু রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি প্রধান বিচারপতি পদে পদ গ্রহণ করবেন তাকেও শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান কিন্তু প্রেসিডেন্ট। আর অ্যাটর্নি জেনারেল, যেটা ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা বা আইনি অফিসার, সেই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন অবশ্যই অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। যদি সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপস্থিত না থাকেন, অর্থাৎ সেই সময় না থাকেন, সেই সময় সুপ্রিম কোর্টের যিনি সবথেকে বয়স্ক সিনিয়র মোস্ট জাজ আছেন তিনি শপথ বাক্য পাঠ করাবেন। যদি সেই সিনিয়র মোস্ট জাজ নাও থাকেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেরই অন্য কোনো জাজ এই শপথ বাক্য পাঠ করান। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন, এবং আজকে সেটের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনী অনুযায়ী সংবিধানে যুক্ত হয়? অপশন এ 73তম, বি 74তম, সি 42, অ্যান্ড ডি 44। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়া ভালো। পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা সংবিধানে উল্লেখ করা ছিল ডিপিএসপিতে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, বা রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি। এইখানে যেগুলো লেখা ছিল আমি পূর্বে বহুবার আলোচনা করেছি। ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি মানে হচ্ছে যে সময় সংবিধান চালু হচ্ছে সেই সময় গভর্নমেন্টের কিন্তু উপযুক্ত ব্যবস্থা ছিল না বলে সেই সমস্ত প্রভিশনগুলো দিতে পারেনি, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে প্রভিশনের কথা উল্লেখ করা আছে ডিপিএসপিতে,
সেগুলো পরবর্তী ক্ষেত্রে আর্থসামাজিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, ইকোনমিক, এই সমস্ত বিষয় নির্ভর করে এগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্লিমেন্টেড করতে হবে। যেমন আমরা দেখেছি শিক্ষার যে অধিকার সেটা চালু হয়ে গেছে। এসসি এসটি বা যারা পিছিয়ে পড়া শ্রেণী, বর্তমানে ওবিসি নাম দেওয়া হয়েছে। সেই সময় ওবিসি কিন্তু কনসেপ্টটা ছিল না সংবিধান চালুর সময়। এই পিছিয়ে পড়া শ্রেণী অর্থনৈতিকভাবে বা শিক্ষাগত দিক থেকে তাদের জন্য নতুন করে রিজার্ভেশন চালু করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসছে। সেই জায়গায় একটা বিষয় ছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ একদম কেন্দ্রে থেকে কোনো একটা লোকসভার যে মনোনীত প্রার্থী মানে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একদম গ্রামে গিয়ে একটা ছোট্ট গ্রামের যে সমস্যা সেটা সমস্যা সমাধান করতে পারবেন না। সেই জন্য কিন্তু বিকেন্দ্রীকরণের কথা প্রথম বলেছিলেন গান্ধীজি। পরবর্তী ক্ষেত্রে এই বিষয়টাকে ডিপিএসপিতে রাখা হয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, এটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রাজ্য অনেক দিন আগে থেকেই শুরু করেছিল, অর্থাৎ সংবিধান চালু হওয়ার পর থেকে। কিন্তু একদম সরাসরি ভারতীয় সংবিধান অনুযায়ী এটাকে সংবিধানে লিপিবদ্ধ করে দেওয়া হলো, যেটা ম্যান্ডেটারি, সেটা হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধন অনুযায়ী। এবার এইখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট। ৪২তম সংবিধান সংশোধন থেকে প্রশ্ন আসে, ১৯৭৬ সালে হয়েছিল। এটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। এখানে কিন্তু অনেক প্রভিশন চেঞ্জ করা হয়েছিল। এই প্রভিশনগুলোকে আবার পুনরায় পাল্টে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনী অনুযায়ী। আর ৭৩ এবং ৭৪ এই দুটো হয়েছিল ১৯৯২ সালে। ৭৩তম হচ্ছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, আর ৭৪তম হচ্ছে মিউনিসিপ্যালিটি যে সিস্টেম সেটা। অর্থাৎ আজকের প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট আমরা ৪ নম্বর প্রশ্নে এলাম। নাগরিকত্ব সংবিধানের কোন পার্টে উল্লেখ আছে? সিটিজেনশিপ যে ব্যাপারটা। অপশন এ পার্ট 1, বি পার্ট 2, সি পার্ট 3 অ্যান্ড ডি পার্ট 4। এক্ষেত্রে বলে রাখা ভালো, আরেকটা প্রশ্ন আছে নাগরিকত্ব থেকে, যে ভারতের নাগরিকত্ব কোন ধরনের। মনে রাখতে হবে ভারতের যে নাগরিকত্ব সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ। অর্থাৎ ভারতের যিনি নাগরিক তার কাছে সিটিজেনশিপ কার্ড একটাই থাকবে, যেটার মাধ্যমে সে ভারতবর্ষের সমস্ত ইউনিয়ন টেরিটরি, সমস্ত স্টেট ঘুরে বেড়াতে পারবে, বা সমস্ত স্টেটের কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কোনো বিষয়ে সেই কার্ডটাই অ্যালাউ হবে। যদিও বলে রাখা ভালো এক্ষেত্রে সিটিজেনশিপ কার্ড হয়তো অনেকের কাছেই নেই, বা এটা থাকার কথাও নয়। মূলত আমরা যেটাকে সিটিজেনশিপ বলে ভাবি অ্যাকচুয়ালি সেটা যে ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস যেগুলো আইডেন্টিটি প্রুফ সেগুলোকেই বলা হয়। কিন্তু সিটিজেনশিপ কার্ড অ্যাকচুয়ালি হয় একটা, যেটা সিটিজেনশিপ যে অফিস রয়েছে সেখান থেকে দেওয়া হয়। যাই হোক, যেটা বলার বিষয়, সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ মানে হচ্ছে একটা দেশের একটাই আইডেন্টিটি প্রুফ, সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেন। অর্থাৎ দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তাদের জন্য ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা আইডেন্টিটি কার্ড রয়েছে, ঠিক একই রকমভাবে ইন্ডিয়ার রেসপেক্টে আর একটা আইডি কার্ড রয়েছে। এরকম কিন্তু ভারতের নয়, অর্থাৎ ভারতের কিন্তু একজন নাগরিকত্ব একটাই। আর একটা বিষয়, সিঙ্গেল সিটিজেনশিপের আর একটা কনসেপ্ট হচ্ছে এরকমই, যে ভারতে কেউ নাগরিকত্ব আছে এমন কেউ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। অর্থাৎ সে যদি নাগরিকত্ব গ্রহণ করতে চায় সেক্ষেত্রে ভারতের নাগরিকত্ব তাকে ছাড়তে হবে। এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। এই দুটো কনসেপ্টই মাথায় রাখবে। এবং এই সিটিজেনশিপ নিয়ে কিন্তু বর্তমানে তোমরা দেখছো বিভিন্ন কাজকর্ম চলছে। আর পার্ট 2 যেটা সংবিধানে, সেখানে কিন্তু এই সিটিজেনশিপ কথা উল্লেখ করা আছে, যেখানে পার্ট 1-এ ইউনিয়ন এবং টেরিটরি, অর্থাৎ ভারতের কোনো রাজ্যকে যদি ভাঙতে হয় বা কোনো রাজ্যকে আরেকটা দেশ যুক্ত করতে হয়, বা কোনো বাইরের দেশের কোনো অংশকে ভারতের সঙ্গে যুক্ত করতে হয়, এই সমস্ত বিষয় পার্ট 1-এ লেখা আছে। আর পার্ট 3টা ইম্পর্টেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল যে ডিউটি রয়েছে সেটা, ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। আর পার্ট 4-এ আছে ডিপিএসপি, যেটা আমি একটু আগে আলোচনা করলাম, নির্দেশমূলক নীতি, ডিপিএসপি। আর পার্ট 3-তে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। কোন পার্টে কী আছে সেগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে, এখান থেকে প্রশ্ন করে। 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন না? অপশনে লোকসভার সকল নির্বাচিত সদস্য, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট যারা লোকসভা থেকে, যারা ডিরেক্ট ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, সে সমস্ত সদস্য, অল নির্বাচিত সদস্য মানে সমস্ত এমএলএ, সমস্ত এমপি যারা, কারা? লোকসভার। 2 নম্বর যে রাজ্যসভা নির্বাচিত সদস্য, মানে এটাও এমএলএ এমপি, অর্থাৎ রাজ্যসভার এমপি। আর বিধানসভার সকল, মানে বিধানসভা মানে হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এক্ষেত্রে বলে রাখি রাষ্ট্রপতি নির্বাচন হয় ইনডিরেক্ট ইলেকশন, অর্থাৎ যেটাকে বলা হয় সিঙ্গেল রিপ্রেজেন্টেশন ভোট, যেটা ডিরেক্ট ইলেকশন হয় না। ডিরেক্ট ইলেকশন হলে বুঝতেই পারছো
একটা বিভিন্ন ভোটেলি আমরা দেখি প্রায় 3 মাস 4 মাস ধরে অফিসিয়াল কাজকর্ম বন্ধ, বিভিন্ন খরচা, সময় নষ্ট, অনেক ব্যাপার থাকে, সেটা ইনডিরেক্ট ইলেকশনে হয়। এবার এখানে মনে রাখতে হবে রাজ্যসভার যখন রাষ্ট্রপতি নির্বাচন হয় তখন সহজভাবে মনে রাখবে সমস্ত বিধায়ক, সমস্ত সাংসদ সবাই ভোট দেয়। কারা ভোট দেবে না? যারা মনোনীত সদস্য। সেখানে দেখো প্রথমেই লেখা আছে লোকসভার সফল নির্বাচিত সদস্য, অর্থাৎ যারা নির্বাচনের মাধ্যমে অর্থাৎ ভোটের মাধ্যমে জিতেছেন এমন এমপি। যদিও আগে প্রফেশন ছিল লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধি ছিল 2 জন, সেটা এখন আর নেই, ফলে নির্বাচিত যেহেতু তাহলে এটা রাইট অ্যান্সার হবে। বি বলেছে রাজ্যসভা নির্বাচিত সদস্য। আমরা জানি রাজ্যসভায় কিছু ইনডিরেক্ট ইলেকশনের মাধ্যমে বিধায়ক মানে সাংসদ যান, এমপি যান, আর কিছু যেটা আছে রাষ্ট্রপতি নির্বাচন করেন 12 জনকে, বিভিন্ন ভালো যারা বিভিন্ন ক্ষেত্রে উন্নত পারদর্শিতা দেখেছেন তাদের থেকে। এরা কিন্তু দিতে পারবেন না ভোট, অর্থাৎ নির্বাচিত সদস্য, এটাও ঠিক আছে। বিধানসভার সকল সদস্য, বিধানসভার সকল সদস্য আমরা জানি প্রত্যেকেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, তাহলে এটাও ঠিক। উত্তর ডি হবে বিধান পরিষদ সদস্যগণ যারা এসএলসি, তোমরা জানো বর্তমানে 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। এই যে বিধান পরিষদের সদস্য তারা কিন্তু ইনডিরেক্ট ইলেকশন বা কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল মনোনীত করেন, ফলে সকল সদস্য এটা উত্তর হবে না। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় না, এটা যদি প্রশ্ন আসে সবসময় মনে রাখতে হবে যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি, যাদেরকে রাষ্ট্রপতি বা রাজ্যপাল মনোনীত করেছেন এমন সদস্যরা ভোট দিতে পারবেন না। এরপরে কারোর মনে প্রশ্ন আসতে পারে রাজ্যসভার তো ভোট হয় না, রাজ্যসভার ভোট হয় না ঠিকই, কিন্তু রাজ্যসভার যারা নির্বাচিত এমপি হন তাদেরকে যারা ভোট দেন তাদেরকে কিন্তু সাধারণ জনগণ নির্বাচিত করেছেন এমএলএ হিসাবে, তারাই কিন্তু ভোট দেন। অর্থাৎ যাদের ক্ষেত্রে শুধুমাত্র ভোটের ব্যাপার নেই, কোনো একজন স্পেশাল কেউ অর্থাৎ রাষ্ট্রপতি হতে পারে, রাজ্যপাল হতে পারে, মনোনীত করে দেন যে এরা এমপি বা এমএলএ হিসেবে যাবে, তারা বাদ দিয়ে বাকিরা সবাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, সংসদের যৌথ অধিবেশন কত নম্বর ধারায় উল্লেখ আছে? অপশন এ 110, বি 117, সি 100 অ্যান্ড ডি 108। এই ধরনের যে ধারাগুলো কথা প্রতিটা ভিডিওতে আমরা আলোচনা করছি, এই ধারাগুলো অবশ্যই মুখস্থ করবে। আমরা যদি দেখি যে 110, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মানি বিলের কথা উল্লেখ করা আছে। এই যে মানি বিলের কনসেপ্টটা তোমাদের বলেছিলাম আগে, মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা নেই, লোকসভার গুরুত্বই প্রধান। মানি বিল লোকসভায় পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভা সেটা 14 দিন ম্যাক্সিমাম আটকে রাখতে পারে, তারপরে রাজ্যসভা যদি বিলটাকে ফেরত নাও পাঠায়, রিটার্ন নাও করে, তাহলে ধরে নেওয়া হবে এই বিলটা পাস হয়ে গেছে, অর্থাৎ মানি বিলে রাজ্যসভার কোনো ক্ষমতা নেই। 117টা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল, অর্থাৎ ট্যাক্স বা ট্যাক্সেসের নয়, এমন কোনো অর্থনীতি বিষয়ক যে সমস্যা বা ফ্যাক্টর সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল 117। এই ফাইন্যান্সিয়াল বিলের আবার অনেক ব্যাপার আছে, মানে 2 ধরনের ফাইন্যান্সিয়াল বিল হয়, ফাইন্যান্সিয়াল বিল এ আর ফাইন্যান্সিয়াল বিল বি, যেটা দুটোই 117 ক্লজ এ এবং ক্লজ 2 এ উল্লেখ করা আছে। 100 হচ্ছে ইম্পর্টেন্ট একটা আর্টিকেল, এটাতে লোকসভার যিনি স্পিকার তার একটা ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যখন কোনো বিলে লোকসভার ক্ষেত্রে কোনো একটা বিল পাস হবে, ধরে নিচ্ছি আমি সাপোজ 200 জন উপস্থিত আছেন, 100 জন পক্ষে ভোট দিয়েছেন, 100 জন বিপক্ষে ভোট দিয়েছেন, তখন লোকসভার যিনি স্পিকার তিনি তার ভোটটা দিতে পারেন কোনো একটা পক্ষে, অর্থাৎ যাদের টাই যেটা হয়েছে সেটা মুক্ত হয়, সেই টাই ব্রেকার ভাঙার জন্য টাই ব্রেকার যে ভোট সেটা দেয় স্পিকার আর কি লোকসভার, সেটা 100 নম্বর আর্টিকেলে লেখা আছে। আর 108 হচ্ছে লোকসভার জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন। যৌথ অধিবেশন মানে হচ্ছে কোনো একটা বিল নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, বিল নিয়ে বিভিন্ন সমস্যা হতে পারে, যদিও কোন বিলগুলো নিয়ে, যে বিলে দুটো কক্ষে লোকসভার এবং রাজ্যসভার সমান ক্ষমতা আছে এমন বিলের যদি অচলাবস্থা তৈরি হয়, 2 কক্ষের মধ্যে সমস্যা তৈরি হয়, অর্থাৎ লোকসভাতে পাস হয়ে রাজ্যসভায় গেছে, রাজ্যসভার ফেরত পাঠাচ্ছে না, অবশ্যই মনে রাখতে হবে বিলটা কিন্তু দুটো কক্ষেরই সমান ক্ষমতা আছে এমন বিলে, বা রাজ্যসভা লোকসভায় পাঠিয়েছে, লোকসভার ফেরত পাঠাচ্ছে না, তখন এই যে জয়েন্ট সেশন, প্রেসিডেন্ট এই জয়েন্ট সেশন ডাকতে পারেন, রাষ্ট্রপতি জয়েন্ট সেশন ডাকেন, এবং যখন জয়েন্ট সেশনে ডাকবেন তখন লোকসভার স্পিকার যিনি আছেন তিনি ওই জয়েন্ট সেশনে সভাপতিত্ব করবেন। এই সমস্ত বিষয় লেখা আছে 108 নম্বর আর্টিকেলে। 7 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রথম লোকসভা কত সালে তৈরি হয়? অপশন এ 1951, অপশন বি 1950, অপশন সি 1952 অ্যান্ড ডি 1953। মনে রাখতে হবে লোকসভা যেটা গঠিত হলো 1951 সালের অক্টোবর মাসে প্রথম ভোট শুরু হলো, ভোটিং প্রসেসটা, এবং এটা শেষ হয়েছিল 1952 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ। ফলে অপশন অনুযায়ী উত্তর হবে 1952, অপশন সি। তবে কোনো কোনো জায়গায় 52 থাকে না, শুধু 51 থাকে, তখন উত্তর 51 নিতে পারো। অবশ্যই পুরো বিষয়টা আমি বললাম,
লোকসভা যদি তৈরি হয় বলেছে, সেহেতু অপশন সি হয় উত্তর, সঠিক উত্তর 1952। আমি এটার ক্ষেত্রে 1952ই উত্তর করতে বলি। যদি 52 না থাকে, শুধুমাত্র 51 থাকে, তখন 51 উত্তর করবে। পরবর্তী দেখব 8 নম্বর প্রশ্ন, রাজ্যসভা মানি বিল কতদিনের জন্য আটকে রাখতে পারে? একটু আগে আমি আলোচনা করলাম। অপশনে যতদিন খুশি, বি 30 দিন, সি 6 মাস, অ্যান্ড ডি 14 দিন। আমি একটু আগে আলোচনা করলাম 110 নম্বর আর্টিকেলে সংবিধানে মানি বিলের কথা উল্লেখ আছে, এবং এই মানি বিলে রাজ্যসভার ক্ষমতা নেই বললেই চলে, বা একেবারে নেই। এবং মানি বিল লোকসভা থেকে যখন রাজ্যসভায় পাঠানো হয়, কারণ মানি বিলটা লোকসভাতেই উত্থাপন করতে হয়, রাজ্যসভায় করা যায় না, এবং সেই লোকসভায় উত্থাপন করার পর সেই মানি বিলটা রাজ্যসভা ম্যাক্সিমাম 14 ডেজ অবধি আটকে রাখতে পারে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায়? অপশন এ জেনেভা, বি সান ফ্রান্সিসকো, সি হেগ, অ্যান্ড ডি প্যারিস। অবশ্যই মনে রাখতে হবে আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর সেটা অবস্থিত অপশন সি নেদারল্যান্ডের দি হেগ শহরে। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই? আমি একটু আগে আলোচনা করেছিলাম স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের যারা সদস্য তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয় না, কারণ গভর্নর যাদেরকে মনোনীত করেন তারা ভোট দিতে পারবেন না। আমি একটু আলোচনা করলাম যারা কোনো না কোনোভাবে ইলেকশনের মাধ্যমে এসছেন তারাই একমাত্র ভোট দেবেন। এমপি বা এমএলএ প্রত্যেকেই ভোট দেবেন, কিন্তু ইলেকশনের মাধ্যমে যারা এসছেন তারা ভোট দেবেন। এবার প্রশ্ন হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ মানে আমরা বুঝতেই পারছি কোনো রাজ্যে দুটো কক্ষ থাকতে পারে লোকসভার মতো, একটা বিধান পরিষদ আর একটা যে বিধানসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। বিধান পরিষদ কিন্তু বর্তমানে সমস্ত রাজ্যে নেই, মোট এই মুহূর্তে 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। তোমরা এটা মনে রাখবে, টুম্বুক, TUMBAK। টি মানে হচ্ছে তেলেঙ্গানা, ইউ উত্তরপ্রদেশ, এ মহারাষ্ট্র, বি বিহার, এ অন্ধ্রপ্রদেশ, অ্যান্ড কে কর্ণাটক। অর্থাৎ এই কটা রাজ্যে আছে, 6টি রাজ্যে আছে বিধান পরিষদ। আর তাহলে অপশন দেখি, প্রথমে যে মহারাষ্ট্র তো আমরা দেখলাম আছে বলেছে, তাহলে এটা হবে না। বিহারও আছে, তেলেঙ্গানা তো আছে, নেই হচ্ছে কেরল, অপশন ডি। ফলে আমরা বুঝতেই পারছি আমাদের পশ্চিমবঙ্গের রেসপেক্টেও কিন্তু মনে রাখতে হবে বিধান পরিষদ বা বিধান যে কাউন্সিল যেটা সেটা নেই পশ্চিমবঙ্গে, এটা অ্যাবলিশ হয়ে যায় পশ্চিমবঙ্গে 1969 সালে। আর বিধান পরিষদে এই যে ব্যাপারটা কীভাবে অ্যাবলিশ করা যায়, কীভাবে তৈরি করা যায়, এই লেখা আছে 169 নম্বর আর্টিকেলে। নেক্সট আমরা দেখব 11 নম্বর প্রশ্ন, কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়ার দায়িত্বে কে থাকে? অপশন এ পার্লামেন্ট, বি রাষ্ট্রপতি, সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অ্যান্ড ডি ক্যাগ অর্থাৎ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। মানে যে কোনো রাজ্যের বা কেন্দ্রের দুটো ইম্পর্টেন্ট ফান্ড থাকে, একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড আর একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড। এই যে কনসলিডেটেড ফান্ড যেটা বলছি এটা মূলত থাকে সেই রাজ্যের যেটা মানে বিধান পরিষদ মানে বিধানসভা তার দায়িত্বে, আর কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া যেটা সেটা দায়িত্বে থাকে পার্লামেন্ট। আর কন্টিনজেন্সি ফান্ড যেটা সেটা মূলত দায়িত্বে থাকে কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি, এবং এই ফান্ড থেকে টাকা খরচা করার ক্ষেত্রে রাষ্ট্রপতির পারমিশন বাধ্যতামূলক, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন কত বছরের জন্য তৈরি হয়? এটা বহুবার বলেছি, বহু সেটে। অপশন এ 5 বছর, বি 6 বছর, সি 7 বছর, অ্যান্ড ডি 8 বছর। অবশ্যই এটা আর বোঝাচ্ছি না, অপশন এ ইজ দ্য রাইট আনসার, 5 বছর। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন কত সদস্যের কমিটি? অপশন এ 5, বি 6, সি 7, অ্যান্ড ডি 3। বর্তমানে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসছে নিউজে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে প্রশ্ন আসতে পারে। আর আমি পূর্বেই বললাম এই ধরনের সাংবিধানিক বডিগুলোর গঠন, কিভাবে নিয়োগ পান, কতদিন থাকেন, কত বয়সে নিয়োগ পান, এগুলো কিন্তু দেখবে। এই যে নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশন যেটা ইলেকশন কমিশন, সেটা মূলত 3 জন সদস্য নিয়ে গঠিত হয়। একজন হচ্ছেন চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ECI, এবং বাকি 2জন হচ্ছেন ECI, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ যিনি প্রধান থাকেন তাকে বলা হয় চিফ। মোট 3 জন সদস্য নিয়ে গঠিত হয়, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্ন, লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে মোট আসনের কত শতাংশ পেতে হবে? অর্থাৎ লোকসভার যে টোটাল আসন তার কত শতাংশ পেলে তখন বিরোধী দল বলা হবে? অপশন এ 20%, বি 15%, সি 25%, অ্যান্ড ডি 10%। তোমরা দেখবে কোনো কোনো সময় বলা হয় লোকসভা বিরোধী শূন্য, অর্থাৎ বিরোধী নেই, অর্থাৎ যত সংখ্যক সদস্য পেলে কোনো একটা দল বিরোধী দল হবে সেটা হয় না। অর্থাৎ বিরোধী দলনেতার কিন্তু আমরা জানি একটা ক্ষমতা থাকে পূর্ণমন্ত্রীর সমান, সেক্ষেত্রে 10% টোটাল যে আসন তার 10% যদি কেউ পায়, অর্থাৎ টোটাল যদি 100টা আসন থাকে, সেক্ষেত্রে আমরা জানি 51 যে পাচ্ছে সে তো 51 বা তার বেশি পাচ্ছে, সে সরকার করছে। কিন্তু 10টা মিনিমাম পেতেই হবে এমন কাউকে, যদি কেউ পায় আর কি 10-এর বেশি, তাহলে তখন সে
অপোনেন্ট দল অর্থাৎ বিরোধী দল হবে। যদি না পায় সেক্ষেত্রে কিন্তু লোকসভা বা রাজ্যের ক্ষেত্রেও বিরোধী শূন্য হবে। 15 নম্বর প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় উল্লেখ করা আছে? অপশন এ 67, বি 72, সি 165 অ্যান্ড ডি 76। আমি বলেছি কিছু কিছু ধারা আছে ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আমরা আলোচনা করছি, সেই ধারাগুলো মুখস্থ রাখবে, তাহলে দেখবে এখান থেকেই প্রশ্ন আসবে। 76 এই যে ধারাটা আছে এটা মূলত অ্যাটর্নি জেনারেল রিলেটেড, এজি। আর 165 এটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। অ্যাটর্নি জেনারেল মানে হচ্ছে কোনো একটা মানে আমাদের দেশের আর কি ফার্স্ট ল অফিসার, প্রধান আইনি পরামর্শদাতা ভারত সরকারের। আর অ্যাডভোকেট জেনারেল হচ্ছে কনসার্ন স্টেটের, কোনো একটা স্টেটের ক্ষেত্রে প্রধান যে আইনি পরামর্শদাতা সেটা হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল। 165 নম্বর আর্টিকেলে উল্লেখ আছে। আর 72 নম্বর হচ্ছে পার্ডনিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা। তাহলে আজকের 15 নম্বর কোশ্চেন সঠিক উত্তর অপশন ডি 76, অ্যাটর্নি জেনারেল। যাই হোক, আরও 15টি প্রশ্ন আলোচনা হলো, প্রত্যেককে কত পাচ্ছ কমেন্ট বক্সে জানিও।